রাষ্ট্রপতি শাসন জারির কোনো সম্ভাবনা হতে পারে, কারণ নির্বাচন কমিশন তো সংবিধানের তার একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, সংবিধানে তাকে নিজস্ব ক্ষমতা দেওয়া রয়েছে। দেখুন, এই কথাটার উত্তর দিতে গেলে না একটু পিছনে যেতে হবে, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। সেটা হচ্ছে কোন প্রসিডিওরে ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকশন কমিশনার রিক্রুট হয়। 91 সালের যে আইনটি ছিল সেখানে বলা ছিল যে 3 জনের কমিটি ভারতবর্ষের নির্বাচন কীভাবে হবে সে যেটা ঠিক করবে, সেই নির্বাচন কমিশনার প্রচণ্ড নিউট্রাল হতে হবে এই এজেন্সিটাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, বিভিন্ন ল কমিশনের রিপোর্ট এবং বিভিন্ন রিসার্চ, এবং পৃথিবীর সমস্ত দেশেরই যদি ইলেকশন কমিশনের ফরমেশন দেখেন, ইনক্লুডিং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, সেখানে কে কে থাকবে কমিটিতে? প্রাইম মিনিস্টার, অবভিয়াসলি শাসক দলের প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন, একটা দেশের মেন মানে দুটো রাইভাল পার্টি চলে আসলো, আর থার্ড একেবারে নিউট্রাল যিনি মানুষ তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। 2023-এ এই অনুপ বারানওয়াল জাজমেন্টে জাস্টিস KM জোসেফ 5 জাজেস বেঞ্চ ছিল, তারা বলল যে এই প্রশাসনিক এই ইনস্টিটিউশনটাকে আরও যাতে নিউট্রালাইজ করা যায় তার জন্য একখানা স্ট্রিমলাইন দরকার এবং একটা তার জন্য আইন দরকার। এতদিন যেগুলো হতো ওই গোস্বামী কমিশন, বিভিন্ন ল কমিশন এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন টাইম টু টাইম যে জাজমেন্ট, এইগুলোর ওপরে বেশ করি। আর এটাও বললো ওই জাজমেন্টে, স্পেসিফিক্যালি বলল যতদিন না একটা ঠিকঠাক আইন পাস হচ্ছে ততদিন ভারতের চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এবং LOP এরাই ঠিক করবে। এবং আইন যেটা পাস হবে সেই আইনটার মেন মোটো এবং ইন্টেনশন থাকবে যাতে চিফ ইলেকশন কমিশনার একদম নিউট্রাল হয়। মানে এতদিন যে নিউট্রালিজমটা ছিল, দ্য টার্গেট অ্যান্ড স্কিম অফ দ্য জাজমেন্ট, সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে ওটাকে আরও নিউট্রালাইজ করা, আরও নিউট্রাল যাতে হয়, কোনোভাবে সেখানে কম্প্রোমাইজ করা নয়। 23-এ আইন পাস করলেন এখনকার বর্তমান সরকার, করে যে অ্যাক্ট তৈরি করলেন তাতে বললেন প্রাইম মিনিস্টার থাকবে ওই কমিটিতে, চিফ ইলেকশন কমিশনকে যিনি রিক্রুট করবেন, আর প্রাইম মিনিস্টারের মনোনীত যে কোনো একজন ক্যাবিনেট মিনিস্টার থাকবে। বারবার করে বিরোধীরা অভিযোগ করে যে ইসি চলে, সরকারে যে দল থাকে তার অঙ্গুলি হেলনে। দেখুন, বিরোধীরা কমিটিতে প্রধানমন্ত্রী থাকেন, তিনিও তো কোনো একটা রাজনৈতিক দল থেকে আসেন। আমরা সবাই জানি 3 জনের যদি কমিটি হয় মেজরিটি 2 জন মেম্বারের ভোটে পাস হবে। তাহলে 3 জন মেম্বার যদি আমার দলের হয় আর একজন যদি অন্য দলের হয় তাহলে তো সিদ্ধান্তটা অন্য দলের উপরে নির্ভর করলো না। এবং শুধু তাই নয়, এই আইনটাতে এটাও বললো অন্য দলের মেম্বার যদি প্রেজেন্ট না থাকে মানে সেই 2 জন ইলেকশন কমিশনার ঠিক করে নেবে। ইলেকশন কমিশনারের বাকি যে চরিত্র বা তার যে কোয়ালিফিকেশন বা তার যে ক্যারেক্টার, এগুলো আমি পরে বলছি। এগুলো ধরুন তাকে, কিন্তু সাংবিধানিক সংকট দেখা দিতে পারে কিনা আমি এই প্রশ্নটার উত্তরটা আরেকটু জানবো। তার আগে আপনাদেরকে শোনাই, রাহুল গান্ধী তিনি কিন্তু একাধিক অভিযোগ করেছেন এবং তিনি রীতিমতো একটা ফরেন্সিক রিপোর্ট সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন এবং সেখানে তিনি দেখিয়ে দিয়েছেন যে একাধিক প্রশ্ন করেছেন যে কি করে এক অ্যাড্রেসে এতজন ভোটার থাকে, এরকম একজন বিভিন্ন জায়গায় ভোটার কার্ড বানিয়েছেন, ছবি নিয়ে গন্ডগোল ইত্যাদি ইত্যাদি একটা অভিযোগ করছেন রাহুল গান্ধী। কি বলছেন শোনাবো। आप एक बार समझ लो, मोदी जी की सरकार है वो सब ठीक है। तेजस्वी जी ने कहा आपने बीजेपी की मेंबरशिप ले रखी है, आप बीजेपी के लिए काम कर रहे हो, मगर एक बात समझ लो, एक दिन ऐसा आएगा जब यहाँ पे बिहार में और दिल्ली में इंडिया गठबंधन की सरकार होगी, फिर हम आप तीनों को देखेंगे, कार्रवाई आपके खिलाफ करेंगे। অর্থাৎ এখানেও কিন্তু নির্বাচন কমিশনের দিকেই রাহুল গান্ধীও অভিযোগটা তুলেছেন। আমি একটা বক্তব্য জ্ঞানেশ কুমার তিনি কি বলছেন, মুখ্য নির্বাচন কমিশনার, তিনি গত কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করেছেন দিল্লি থেকে, তিনি কি বলছেন তার বক্তব্যটা একটু শোনাবো এবং তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কি বক্তব্য উঠে আসছে সেটাও একটু শোনাই। जहां तक कि मशीन रीडेबल मतदाता सूची का सवाल है, माननीय सुप्रीम कोर्ट 2019 में ही कह चुका है कि यह मतदाता की निजता का हनन हो सकता है, वोटर प्राइवेसी कैन बी ब्रीच्ड।
हमने कुछ दिन पहले देखा कि कई मतदाताओं की फोटो उनकी अनुमति के बिना मीडिया के समक्ष रखी गई, उनके ऊपर आरोप लगाए गए, उनका इस्तेमाल किया गया। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? Today you are doing it because the Supreme Court has asked you to do it. Even then you are lying. I use this unparliamentary word lying because that is actually the truth. You come out and you say that there is a Supreme Court judgment which says it cannot be machine readable. Can I tell you that the 2018 Justice Sikri's judgment, Kamal Nath versus Election Commission of India, paragraph 24, I have the judgment here, only says, however, it is not necessary to go into this aspect. It does not say that machine readable will violate the privacy of an individual. That is completely incorrect. অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রত্যেকটা বিরোধী দলের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এবার নজর রাখতে হচ্ছে যে এই এসআইআর যেটা নিয়ে এত প্রশ্ন, এত উত্তর এবং এত গোটা দেশ জুড়ে যে রবটা উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, সেটা হচ্ছে এই এসআইআর করে আসলে কাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হতে পারে এই পর্যন্ত যখন বিরোধীরা গিয়ে পৌঁছচ্ছে, তখন আসল সমস্যাটা কোথায়? বিশেষত এ রাজ্যের দিকে যদি আমরা নজর দিই, তাহলে বিজেপি নেতারা বারবার বলছেন যে এ রাজ্যে যদি এসআইআর হয়, যেখানে বিহারে প্রায় 65 লাখ নাম বাদ গিয়েছে, তাহলে এ রাজ্যের সংখ্যাটা আরও বেশি হবে। তাহলে কি এই যে ভোটার লিস্টে মৃত ভোটার যাদের নাম বাদ দেওয়া হয়নি এখনো, সেটা তো একটা অংশ রয়েছে, তাহলে বাকি কারা, কাদের নাম বাদ দেওয়া হবে? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। এই জায়গাটা দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে অনুপমদার কাছে একটু আসবো। অনুপমদা, আসলে কি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনালাম, তাহলে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার প্ল্যান? কারণ কোট আনকোট যেটাকে ভোট ব্যাংক বলা হয়, সংখ্যালঘু ভোট প্রায় 40% কাছাকাছি, সেইটাকে তাড়ানো, নাকি এই যে প্রচুর বাংলাদেশিরা ঢুকছে, বিজেপি নেতাদের কথায় যে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গাদের নাম নাকি ভোটার তালিকায় রয়েছে, তাদেরকে আটকানোটাই আসল উদ্দেশ্য? দেখো, যখন এসআইআর বিহারে শুরু হলো তখন থেকেই কিন্তু এই অভিযোগ অপোজিশনের তরফ থেকে করা হচ্ছে যে এর মুখ্য মেন উদ্দেশ্যটা হলো